বাংলার জনরবের পক্ষ থেকে আজকের সান্ধ্য অনুষ্ঠানে অর্থাৎ এই রাতের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা গল্প দিয়ে শুরু করি। 1977 সালে ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন। তারপর তাকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সিবিআই তাকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমার হাতে হাতকড়া পরিয়ে সিবিআইকে গ্রেপ্তার করতে হবে। সিবিআই গ্রেপ্তার করেছিল। তার ফল অচিরেই ইন্দিরা গান্ধী যেভাবে বিধ্বস্ত হয়ে সমগ্র দেশবাসীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধী মাত্র কয়েক বছরের মধ্যে ক্ষমতায় এসেছিলেন। আর মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার যেদিন ইন্দিরা গান্ধীর হাতে হাতকড়া পরিয়েছিলেন, যেদিন তাকে জেলে পাঠিয়েছিলেন, সেদিন থেকেই মোরারজি দেশাইয়ের সরকারের উল্টো গুনতি শুরু হয়ে যায়। ঘটনাটা বললাম এই কারণেই, আপনারা অনেকেই হয়তো জানেন না, বা আমাদের এই রাজ্যের খবরের কাগজগুলোতে সেভাবে হয়তো গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশিত হয়নি, বা প্রকাশ করা উচিত ছিল প্রথম পাতায়, হয়তো শেষ পাতায় বা মাঝের পাতায় বা 4-এর পাতায় বা 6-এর পাতায় খুব ছোট করে প্রকাশিত হয়েছে। অনেকে আবার এই খবরটাকে গুরুত্বই দেয়নি, কিন্তু গুরুত্বপূর্ণ খবর, অন্তত মোদী সরকারের কাছে গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করেছেন। যে 3 পাতার চার্জশিট দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে পেশ করেছে, এবং সেই চার্জশিটে যে ধারাগুলো দেওয়া হয়েছে, সে ধারাগুলো সবটাই হচ্ছে জামিন অযোগ্য ধারা। পিএমএলও কেস, অর্থাৎ মানি লন্ডারিং কেস, অর্থ তছরূপের কেস। এই অর্থ তছরূপের কেসে সোনিয়া এবং রাহুলকে যে কোনো সময় যে কোনোভাবেই গ্রেপ্তার করা যেতেই পারে, কিন্তু গ্রেপ্তার করবে কি করবে না সেটা ইডির ব্যাপার। কিন্তু 25শে এপ্রিল তাকে সমন ধরানো হয়েছে। চার্জশিট করার পর সমন ধরানো হয়েছে। যেহেতু গত নভেম্বর মাসেই সুপ্রিম কোর্ট এই পিএমএলওর মামলা নিয়ে একটা রায় দিয়েছে, নির্দেশিকা জারি করেছে, বলেছে যে কাউকে এভাবে গ্রেপ্তার করার আগে তার নির্দিষ্ট কারণ তাকে জানাতে হবে। সেজন্য হয়তো এখনো পর্যন্ত রাহুল এবং সোনিয়া গান্ধী গ্রেপ্তার হয়নি। হঠাৎ করতে কিসের এই চার্জশিট? একটু পিছনে ফেরা যাক, একটু গল্পটা বলা যাক। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা, কংগ্রেসের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরই অর্থমূল্যে এই পত্রিকাটা প্রকাশিত হতো। এই পত্রিকাটি মূলত চালাতেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এই কাগজে নিজে দেখতেন এবং একই সঙ্গে বিদেশি সংবাদদাতা হিসাবে, অর্থাৎ বিদেশের ফরেন খবরগুলোকে তিনি গুরুত্ব দিয়ে ছাপতেন। কেন এই খবর কাগজের দরকার হয়েছিল? কারণ আমরা জানি যে ব্রিটিশের আমলে অধিকাংশ খবরের কাগজ সেভাবে ভারতবর্ষের মানুষের সুখ দুঃখের কথা বা এই স্বাধীনতা আন্দোলনের কথা তেমনভাবে বলতো না। সেজন্যই জওহরলাল নেহেরু এই পত্রিকার জন্ম দিয়েছিল কংগ্রেসের নেতাদের পয়সাতেই, অর্থাৎ কংগ্রেস নেতাদের শেয়ার হোল্ডার। এইটা দেখা যায় যে 2008 সাল থেকে 2010 সাল এর মাঝখানে এই পত্রিকাটা আর্থিক কারণে বন্ধ হয়ে যায়। ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটা বন্ধ হয়ে যাওয়ার পরে কংগ্রেস দল মনে করে যে যেহেতু এদের তাদেরই সম্পত্তি এবং এটা একটা লিমিটেড কোম্পানি, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড বলে একটি কোম্পানি এই পত্রিকাটাই চালাতেন। ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সানে পত্রিকাটা বের হতো। তো স্বাভাবিকভাবেই তখন এরা সিদ্ধান্ত নিল, কংগ্রেস দল সিদ্ধান্ত নিল যে এটা তারা অধিগ্রহণ করবে, এবং সেটা আমরা অধিগ্রহণ করা হলো একটা এনজিওর মধ্য দিয়ে অধিগ্রহণ করা হলো। যে
এনজিওটার মধ্য দিয়ে সেই অধিগ্রহণটা করা হয়েছিল। মানে এটা ছিল ন্যাশনাল অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের নামে ছিল, এবং এইটাকেই আমরা দেখব যে ইয়াং ইন্ডিয়া নামে একটি কোম্পানির জন্ম হলো, যে কোম্পানির 38% শেয়ার ছিল। এই শেয়ার ছিল কার নামে? এই যে কোম্পানির 38% শেয়ার ছিল মানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে। বাকি মতিলাল ভোরা ছিলেন, শ্যাম পাত্রদা ছিলেন, সুমন দুবে ছিলেন, তারপর অস্কার ফার্নান্ডেজ ছিলেন, এরা সব ছিলেন এই পত্রিকার এই ইয়াং ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অনেকে শেয়ার হোল্ডার ছিলেন। স্বাভাবিকভাবে এখানে দেখানো হয়েছে যে এদের যে সম্পত্তির পরিমাণ, অর্থাৎ ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যে নিজস্ব অফিস আছে দিল্লিতে বা বিভিন্ন জায়গায়, সেসব বিল্ডিংগুলোর পরিমাণ বলছে ইডি 2000 কোটি টাকা। এখন 2000 কোটি টাকা বলতেই পারে, এখন 2000 কোটি টাকা 2047 সালে বলবে এটা 2 লাখ কোটি টাকা ছিল, যেমনভাবে দাবি করে আর কি, সেই রকম দাবি করেছে ইডি। আর 661 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে করা হয়েছে বলে ইডির পক্ষ থেকে 9 এপ্রিল একটা বিবৃতি দেওয়া হয়। তারপরেই আমরা দেখলাম গত মঙ্গলবার এই মামলাটা সামনে এলো, এবং সেটা আমরা দেখলাম যে চার্জশিট পেশ করেছে। চার্জশিটে 1 নম্বরে নাম আছে সোনিয়া গান্ধী, 2 নম্বরে নাম আছে রাহুল গান্ধী, 3 নম্বরে নাম আছে শ্যাম পাত্রদা, আর 4র্থ নম্বরে নাম আছে সুমন দে, তারপরে নাম আছে অস্কার ফার্নান্ডেজ, তারপরে নাম আছে মতিলাল ভোরা। যদিও এরা দুজন, শেষের দুজন মারা গেছে, অতএব তাদের এই মামলায় তারা কোনোভাবেই অন্তর্ভুক্ত আর হবে না। তো এই মামলা করে 25শে এপ্রিল রাইস এভিনিউ কোর্টে হাজিরার সমন ধরিয়ে দেওয়া হয়েছে। কেন এটা হলো? ভারতবর্ষের অনেক সমস্যা রয়েছে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যে সমস্যা, সেখানে কিন্তু বারবারই বলা হচ্ছে যে একটা পয়সা এদিক থেকে ওদিক করা হয়নি। শুধু কংগ্রেস পার্টির পক্ষ থেকে টাকা ধার দেওয়া হয়েছিল এই কোম্পানিকে, এবং সেটা দিয়েছিল অন্য ওই কোম্পানিটা অধিগ্রহণের মতো। ওই কোম্পানিটা ইয়াং ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেয় এবং 50 লক্ষ টাকা দিয়ে সমস্ত সম্পত্তিগুলো যা ছিল সেটা অধিগ্রহণ করে, এবং এখন বলছে যে এইটা একটা বড় ঘাপলা বলে দাবি করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি কিসের ঘাপলা? টাকা পয়সা লেনদেন কোথাও হয়নি, এটা আমরা সকলেই বলছেন। এবং 9 এপ্রিল এটার মামলাটায় চার্জশিট দেওয়া হয়েছিল, তার আগের দিন কিন্তু 661 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি দাবি করেছে। প্রশ্ন উঠেছে যে 90 লক্ষ টাকা দিয়ে এটা হাত বদল হয়, আর এই 50 লক্ষ টাকার বিনিময়ে সম্পত্তিগুলো হাত বদল হয় ইয়াং ইন্ডিয়ার নামে। মূলত বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটিকে চালু করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেই উদ্যোগের পরিণতি আজকে এই কেস। আমরা এই কেসটা নিয়ে খুব একটা মাথা ব্যথা কিছু ছিল না। 2012 সালে সর্বপ্রথম এই কেস সামনে আসে, সেটা সুব্রমণিয়াম স্বামী, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যে কালভিট দুর্নীতিগ্রস্ত, সেটা সামনে নিয়ে আসা হয়। তারপরে আমরা দেখলাম 2014 সালে এই মামলার শুরু হয়, এবং আমরা দেখেছি সেই 11 বছর ধরে মামলা চলছে। 2022 সালে জুন মাসে রাহুল গান্ধীকে 5 দিন ধরে জেরা করা হয় 50 ঘন্টা। ওই সালেরই 22 সালের জুলাই মাসে সোনিয়া গান্ধীর অসুস্থ থাকা সত্ত্বেও তাকেও 3 দিন ধরে জেরা করা হয়। কমপক্ষে 12 ঘন্টা জেরা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এতদিন পরে হঠাৎ কি এমন হলো যে চার্জশিট দিতে হলো, যে মামলার কংগ্রেসের লয়াররা বলছে যে এই মামলায় কিছু নেই, 1 পয়সা আদান প্রদান নেই। মানি লন্ডারিং মামলা হলে মানি লন্ডারিং মামলা যেটা প্রথম ফেস করতে হয়, যে টাকা পয়সা আদান প্রদান হয়েছে, এই বিষয়টিকে সামনে আনতে হবে, কিন্তু তা কিন্তু হয়নি। এখনো পর্যন্ত টাকা পয়সার বিষয়টি 11 বছরে কোথাও প্রমাণ করতে পারেনি যে টাকা পয়সা নয়ছয় হয়েছে, বা টাকা পয়সা মেরেছে, বা টাকা পয়সা বিনিময় হয়েছে কিছু একটা, সেটা বলা হয়নি। শুধুমাত্র এই সম্পত্তি অধিগ্রহণ হয়েছে 2000 কোটি টাকা, এখন বলছে 661 কোটি টাকা বাজেয়াপ্ত করা, মানে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ইডি করেছে। সে যাই কোনো কারণেই হোক, যে কারণেই হোক,
শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে, যদিও এই মামলায় তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যাবে বলে আমাদের মনে হচ্ছে না। অনেকেই বলছেন যে আপনারা আগ বাড়িয়ে এসব কথা বলছেন কেন, তদন্ত হচ্ছে। দেখুন, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এদেশে 193 জন এমএলএ এমপির বিরুদ্ধে, জনপ্রতিনিধির বিরুদ্ধে ইডি মামলা করেছে। মাত্র 2 জনের বিরুদ্ধে কনভিক্টেড প্রমাণ করা হয়েছে, কেস চলছে। চার্জশিটও দেওয়া হয়েছে অধিকাংশকে, কিন্তু চার্জশিট প্রমাণ করতে পারেনি, বেকসুর খালাস হয়ে চলে আসছে। সোনিয়া রাহুলের ক্ষেত্রেও সম্ভাবনা সেটা আছে। এটা পরিষ্কার যেটা প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি রাহুল এবং সোনিয়া গান্ধী 25শে এপ্রিল সিদ্ধান্ত নেন রইস রেভিনিউ কোর্টে তারা যাবে, দিল্লির রইস রেভিনিউ কোর্টে তারা হাজিরা দেবেন 10 জনপথ রোড থেকে, কল্পনা করুন সোনিয়া এবং রাহুল পায়ে হেঁটে 2 কিলোমিটার পায়ে হেঁটে রাইস রেভিনিউ কোর্টের দিকে এগোবেন। যতগুলো পা ফেলতে থাকবেন তত দ্রুত মোদী সরকারের পতন আসন্ন হয়ে যাবে, এটা বলাই যায়। খুবই স্পষ্ট করে বললেই বলা যেতে পারে, রাহুল এবং সোনিয়াকে গ্রেপ্তার যদি করা হয় তাতে বিজেপির পক্ষে বিপদ আরও বাড়বে বলে মনে হচ্ছে। তাই এখনো পর্যন্ত গ্রেপ্তারের বিষয়ে উচ্চবাচ্য করা হচ্ছে না, চার্জশিট দিয়ে বিষয়টিকে দেখা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস, এবং রাহুল গান্ধী এখনো পর্যন্ত কোর্টে আগাম জামিনের আবেদনও করেনি। কারণ এটুকু জানি, রাহুল এবং সোনিয়া গান্ধী আগাম জামিন চাইবেন না কোনো কালেই কোর্টে গিয়ে। প্রয়োজন হলে জেলে যাবেন, ইন্দিরা গান্ধীর পথ অনুসরণ করবেন, তবু আগাম জামিন চাইবেন না। মনে করুন রাহুল আর সোনিয়া 25শে এপ্রিল হেঁটে রাইস রেভিনিউ কোর্টে যাচ্ছেন। সে দৃশ্য দেখেই ভারতবর্ষের মানুষ যদি দেখে, তার পরিণতি কি হতে পারে ভাবুন। একজন লিখেছেন আমাকে যে প্রতিহিংসা পরায়ণ শব্দটি কেন আপনারা প্রায় ব্যবহার করেন, আইন আইনের পথে চলবে। সবিনয় সেই বন্ধুকে আমি জানাই যে আমরা প্রতিহিংসা পরায়ণ কথাটা ব্যবহার করছি এই কারণেই, যে ধরনের অভিযোগ নিয়ে ইডি সক্রিয় হচ্ছে, সে তার চেয়ে অনেক বহুগুণ অভিযোগ আছে বিজেপি নেতাদের বিরুদ্ধে, সেখানে সক্রিয় নয় কেন প্রশ্ন। আরেকটা প্রশ্ন এ প্রসঙ্গে বলে দিই যে আমার সকালের ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্ট নাকি এসএসসি চাকরিহারাদের প্রতি সুযোগ দেয়নি, শিক্ষার্থীর স্বার্থে সুযোগ দিয়েছেন। শুনুন, ভালো করে ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে মন্তব্য করবেন। আমি সে কথাটাই বলতে চেয়েছি, সুযোগ দেওয়া আর ছাড় দেওয়া দুটোর মধ্যে খুব বেশি তফাৎ আছে বলে মনে হয় না। বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজে বাংলা ভাষাটা খুব ভালো করেই জানি। সুতরাং এই বিষয়ে জ্ঞান না দিলেই ভালো হয়। আপনারা যদি এই ভিডিও ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই ভিডিও করছি, এটা আপনারা কোথাও পাবেন না। আজ এই পর্যন্ত।